হ্যালো স্টুডেন্টস, তোমাদের এই ছোট্ট চ্যানেল কম্ফোর্ট সায়েন্সে তোমাদের স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন ঠিকঠাক চলছে। তোমরা যারা যারা এএনএম জিএনএম 2024 এর জন্য প্রিপারেশন নিচ্ছ আর অনেক দিন থেকেই তোমরা আমাদের কম্ফোর্ট সায়েন্সে ক্লাস করছো, তোমরা জানো যে এই কিছুদিনের জন্য তোমাদের এক্সামের এই যে শেষ সময়ে তোমাদের জন্য অন্তিম প্রস্তুতি পর্ব চলছে। এখানে আমরা ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সের টোটাল 30টি করে প্রশ্ন আলোচনা করি, অতি গুরুত্বপূর্ণ। অনেকগুলো ক্লাস ইতিমধ্যেই আমাদের হয়ে গিয়েছে। আমরা আজকে যেটা করব সেটা হলো ফিজিক্যাল সায়েন্সের পার্ট নাম্বার 6। এখানে আমরা টোটাল 25টি প্রশ্ন দেখব। ঠিক আছে, 25টি কোশ্চেন আছে। তোমরা কমপ্লিট ক্লাসটি দেখবে, একদম স্কিপ করে দেখবে না। কোন প্রশ্নের কি আমি এক্সপ্লেনেশন দিচ্ছি মনোযোগ সহকারে শুনবে, তোমরা সম্পূর্ণটা কিন্তু বুঝতে পারবে। ঠিক আছে, তোমরা যারা চ্যানেলে নতুন অথবা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর এই যে বেল আইকনটি রয়েছে, বেল আইকন ট্যাপ করে নোটিফিকেশন অল করে রাখো, যাতে কোনো ক্লাসের নোটিফিকেশন মিস না হয়। আর ক্লাসটি কমপ্লিট দেখার পর যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে, তাহলে অবশ্যই তোমরা ক্লাসটি লাইক করে দেবে, তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে অবশ্যই কিন্তু শেয়ার করে দেবে। আর এই 25টি প্রশ্নের মধ্যে তোমার কত মার্কস আসছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। ঠিক আছে, আর এই সমস্ত ক্লাস ভিডিও তোমরা কোথায় পাবে? আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, এই দুই গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। তোমরা এখন নয়তোবা ক্লাস শেষে ভিজিট করতে পারো, সেখানেই কিন্তু আমাদের এই কম্ফোর্ট স্টাডির সমস্ত ক্লাস পিডিএফ এবং এছাড়াও তোমাদের যে মক টেস্ট চলছিল সেই মক টেস্টের পিডিএফও তোমরা সেখানে পেয়ে যাবে। তো অবশ্যই এই দুই গ্রুপে জয়েন করো, তোমাদের এক্সাম রিগার্ডিং কোনো রকম আপডেট আসলেও কিন্তু এই গ্রুপেই দেওয়া হয়। ঠিক আছে, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। চলো আজকে আমাদের প্রথম প্রশ্ন দেখে নিই। দেখো বলেছে, কোন নিষ্ক্রিয় গ্যাস বৈদ্যুতিক বাতির মধ্যে পাওয়া যাবে? নিষ্ক্রিয় গ্যাস, নোবেল গ্যাস বৈদ্যুতিক বাতির মধ্যে পাওয়া যায়। অপশন আছে রেডন, ক্রিপ্টন, আর্গন নাকি জেনন। এটা খুব ইজি কোশ্চেন, প্রথমেই একটা সোজা প্রশ্ন দিয়েই শুরু আমাদের। দেখো এটার রাইট আনসার কী হয়ে যাবে? সি। ঠিক আছে, আর্গন। নিষ্ক্রিয় গ্যাস আর্গন বৈদ্যুতিক বাতির মধ্যে পাওয়া যাবে। নেক্সট 2 নম্বর প্রশ্ন দেখো বলেছে 18 গ্রাম জলে অণুর সংখ্যা কত? আমরা পরমাণুর সংখ্যা কীভাবে বের করতে হয় জেনেছি, অণুর সংখ্যা কীভাবে বের করতে হয় তাও কিন্তু জেনেছি। দেখো এখানে বলেছে 18 গ্রাম। অণুর সংখ্যা বের করতে হলে অথবা পরমাণুর সংখ্যা বের করতে হলে আমাদের সবার প্রথমে কিন্তু মোল সংখ্যাটা বের করতে হয়। এখানে দেখো বলেছে 18 গ্রাম জল, জলের আণবিক ভর কত? H2O, H2 এর আণবিক ভর বের করো। হাইড্রোজেন 2টি আছে, তার জন্য 2 যোগ অক্সিজেনের জন্য 16, কত হচ্ছে? 18। তাহলে এটা হলো তার আণবিক ভর জলের। এবারে মোল সংখ্যা বের করতে যদি হয় তাহলে আমরা কীভাবে বের করি? সবার প্রথমে উপরে আমাদের লিখতে হয় যে ওয়েটটা আমাদের গিভেন আছে, যেটা দেওয়া আছে। আমাদের কত দেওয়া আছে? 18 গ্রাম, তাহলে লিখলে 18। আর নিচে লিখতে হয় সেই যৌগের আণবিক ভর অথবা মোলার মাস। জলের মোলার মাস কত? 18। তাহলে নিচে 18 লিখলে 18 কেটে দিলে কত আসছে? 1। তাহলে 1 মোল এখানে আমাদের জল দেওয়া আছে। এবারে 1 মোল যে কোনো যৌগের মধ্যে অণুর সংখ্যা কতগুলো থাকে? অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে। এবারে অ্যাভোগাড্রো সংখ্যা কত? 6.022 × 10⁻23। এবারে অপশানগুলো দেখো, এখানে কিন্তু 6.022 কোনো জায়গায় নেই, 6.023 দেওয়া আছে। তোমরা এটাকে 6.022 বদলে 6.023ও লিখতে পারো। এবারে 1 মোল কোনো যৌগের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে। অ্যাভোগাড্রো সংখ্যক অণু হলো 6.022 × 10⁻23। এখানে রাইট আনসার হয়ে যাচ্ছে আমাদের অপশন নাম্বার সি। ঠিক আছে, বাকিগুলোতে দেখো 10⁻22 আছে, এটা আমাদের হবে না। 10⁻24 এটা আমাদের হবে না। 10⁻21 এটাও আমাদের হচ্ছে না। রাইট আনসার হয়ে যাবে 6.022 অথবা 6.023 × 10⁻23। ঠিক আছে, নেক্সট 3 নম্বর প্রশ্ন দেখো বলেছে রেকটিফায়ার কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? অপশন দেওয়া আছে ডিসি থেকে এসি পরিবর্তন, এসি থেকে ডিসি পরিবর্তন, উচ্চ ভোল্টেজ থেকে নিম্ন ভোল্টেজের রূপান্তর নাকি নিম্ন ভোল্টেজ থেকে উচ্চ ভোল্টেজের রূপান্তর। রেকটিফায়ার সাধারণত আমরা ব্যবহার করে থাকি কোন ক্ষেত্রে? এসি থেকে যখন আমাদের ডিসিতে পরিবর্তন করতে হয়। দেখো প্রবাহ মাত্রা এসি হয় এরকম, ঠিক আছে, বাড়ছে কমছে, আর ডিসি হয় সরল রেখা একদম। এই এসির থেকে আমরা ডিসিতে যখন কনভার্ট করব তখন আমাদের এখানে রেকটিফায়ার নামক এই যন্ত্রটি আমাদের এখানে ব্যবহার করতে হয়। ঠিক আছে, নেক্সট 4 নম্বর প্রশ্ন দেখা বলেছে কোনো ব্যক্তি কখন ওজন শূন্য বলে নিজেকে অনুভব করবে? কোনো ব্যক্তির ওজন ভার শূন্য বলে কখন মনে করবে সে নিজেকে? অপশন আছে লিফটে ওঠার সময়, মহাকাশযানের আবর্তকালে, চাঁদে নামার সময় নাকি জলের তলায়। এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, মহাকাশযানে আবর্তনকালে সেই ব্যক্তি তার ওজন শূন্য বলে অনুভব করবে। ঠিক আছে, নেক্সট 5 নম্বর প্রশ্ন বলেছে অপকেন্দ্র বলকে কি বলা হয়? অপকেন্দ্র বল এবং অভিকেন্দ্র বল আমরা পড়েছি। এখানে বলেছে যে অপকেন্দ্র বলকে আর কি নামে চেনা যায়? অপশন আছে কার্যহীন বল, অলিক বল, উভয় নাকি কোনোটিই নয়। এখানে আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি, অলিক বল। ঠিক আছে, অপকেন্দ্র বলকে আমরা অলিক বল বলে থাকি। নেক্সট 6 নম্বর প্রশ্ন বলেছে জল অপেক্ষা দুধ তাড়াতাড়ি গরম হওয়ার কারণ কি? অপশন আছে জলের আপেক্ষিক তাপ বেশি, দুধের কম, এখানে কমা দিতে পারো একটা। তারপরে দুধের আপেক্ষিক তাপ বেশি এবং জলের কম। তারপর দুধ বেশি ঘন নাকি দুধ জৈব উপাদান। দেখো জল অপেক্ষা দুধ তাড়াতাড়ি গরম হওয়ার কারণ হলো জলের আপেক্ষিক তাপ বেশি এবং দুধের কম। মানে যার আপেক্ষিক তাপ কম হবে সে অল্প একটু হিটেই
কিন্তু বেশি গরম হয়ে যাবে, ঠিক আছে। অল্প একটু তাপ দিলেই সে বেশি গরম হয়ে যাবে এবং বেশি তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যাবে। আর যার আপেক্ষিক তাপ বেশি, সে বেশি তাপ নিয়ে গরম হবে এবং সেই যে হিট, সেই হিটটাকে অনেকক্ষণ ধরে সে রিলিজ করতে পারবে, মানে বেশি সময় ধরে গরম থাকতে পারে। তাহলে জল অপেক্ষা দুধ তাড়াতাড়ি গরম হওয়ার কারণ হলো দুধের আপেক্ষিক তাপ কম, অর্থাৎ স্পেসিফিক হিট কম, ঠিক আছে। নেক্সট 7 নম্বর প্রশ্ন দেখা বলেছে, ক্যান্সার থেরাপিতে কোন তেজস্ক্রিয় মৌল ব্যবহার করা হয়? রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট। কোন রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট ব্যবহার করা হবে? রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট ব্যবহার করা হয়। অপশন আছে ইউরেনিয়াম, বেরিলিয়াম, কোবাল্ট নাকি থোরিয়াম। এখানে আমাদের রাইট আনসার হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি, কোবাল্ট ব্যবহার করে থাকি আমরা ক্যান্সার থেরাপিতে, আর কোবাল্ট হলো একটি রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট। নেক্সট 8 নম্বর প্রশ্ন বলেছে, নক্ষত্রগুলি মিটমিট করে জ্বলে তার কারণ কি? অপশন আছে নক্ষত্রগুলি বহুদূরে অবস্থিত বলে, নক্ষত্রগুলি নিকটে অবস্থিত বলে, পৃথিবীর সঙ্গে আমরা স্থির নয় বলে, বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের ঘনত্ব বিভিন্ন হওয়ায় ও স্তরগুলির প্রতিসরাঙ্ক প্রতি মুহূর্তের বদলের জন্য নক্ষত্রগুলি মিটমিট করে। অ্যাকচুয়াল কারণটা কি নক্ষত্রগুলি মিটমিট করার? দেখো অপশন নাম্বার এ দেওয়া আছে নক্ষত্রগুলি বহুদূরে অবস্থিত, একেবারেই ঠিক, নক্ষত্র বহুদূরে অবস্থিত, কিন্তু এটা নক্ষত্রগুলির মিটমিট করার কারণ নয়। তারপর দেওয়া আছে বি, নক্ষত্রগুলি নিকটে অবস্থিত, এটা তো একেবারেই ভুল, নিকটে অবস্থিত নয়। তারপর বলেছে পৃথিবীর সঙ্গে আমরা স্থির নয় বলে, আমরা স্থির নই পৃথিবীর সাথে, কিন্তু এটা নক্ষত্রগুলি মিটমিট হওয়ার পেছনের কারণ নয়, তাহলে এটাও ভুল। তাহলে আমাদের রাইট আনসার কী হয়ে যাচ্ছে? অপশন নাম্বার ডি, বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের ঘনত্ব কী হয়? বিভিন্ন রকম হয় এবং স্তরগুলির প্রতিসরাঙ্ক প্রতি মুহূর্তে বদলের জন্য নক্ষত্রগুলো মিটমিট করতে দেখা যায়। নক্ষত্রগুলো থেকে যখন আলো বেরিয়ে আসে, ঠিক আছে, আলো যখন আসে তখন কী হয়, আমাদের বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর রয়েছে এবং বিভিন্ন স্তরের ঘনত্ব ডেন্সিটি বিভিন্ন রকম হয়, কোনোটা রেয়ার আর কোনোটা ডেন্সার, মানে কোনোটা লঘু কোনোটা গুরু, এই ধরনের প্রকৃতির হয়। তো এবারে যখন আলো কী হয়, এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায় বা লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে বা ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আসে, তখন তাদের মধ্যে প্রতিসরাঙ্ক দেখা যায়। এই প্রতিসরাঙ্কের কারণেই আমরা নক্ষত্রগুলোকে কি মিটমিট করে জ্বলতে দেখি, ঠিক আছে, বুঝতে পারলে। নেক্সট 9 নম্বর প্রশ্ন দেখা বলেছে, কোনো মৌলের নিউক্লিয়াস থেকে আলফা কণা বেরিয়ে গেলে কি হয়? একটা মৌল দেওয়া আছে, ধরো এখানে 298 আর এখানে দেওয়া আছে 92। এবারে এখান থেকে যদি একটা আলফা কণা বেরিয়ে যায় তাহলে কি পরিবর্তন দেখা যাবে এই মৌলের মধ্যে? মানে এখানে ওয়াই যে তৈরি হবে, ওয়াই এর মধ্যে কি পরিবর্তন দেখা যাবে? দেখো অপশন দেওয়া আছে পারমাণবিক সংখ্যা 1 বৃদ্ধি পাবে, মৌলের ভর সংখ্যা 4 বৃদ্ধি পাবে, মৌলের পারমাণবিক সংখ্যা 2 একক হ্রাস পাবে, নাকি উপরের কোনোটি নয়। এখানে আমাদের রাইট আনসার হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি, মৌলের পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক 2 একক হ্রাস পাবে। দেখো এখান থেকে যদি আলফা কণা একটা বেরিয়ে যায় তাহলে এখানে 298 জায়গায় কত হবে? 294, মানে ভর সংখ্যা 4 কমে যাবে এবং পারমাণবিক ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা 2 একক কমে যাবে, মানে এখানে আসবে 90। বুঝতে পারলে? আলফা কণা বেরিয়ে গেলে ভর সংখ্যা 4 একক কমে যায় এবং পারমাণবিক ক্রমাঙ্ক অথবা পরমাণু ক্রমাঙ্ক 2 একক কমে যায়, ঠিক আছে। এখানে দেখো বি নাম্বারে দেওয়া আছে মৌলের ভর সংখ্যা 4 একক বৃদ্ধি পায়, একেবারে ভুল, বৃদ্ধি না হ্রাস পায়। তারপর পারমাণবিক সংখ্যা 1 একক বৃদ্ধি পায়, এটা কিন্তু আলফা কণার ক্ষেত্রে নয়, পারমাণবিক সংখ্যা 1 একক বৃদ্ধি পাবে যদি মাইনাস বিটা ডিকে হয়, ঠিক আছে, বিটা যদি বেরিয়ে যায় তাহলে 1 একক বৃদ্ধি পায়, তাহলে এটা বিটার ক্ষেত্রে এটাও আমাদের রাইট আনসার হচ্ছে না, রাইট আনসার হয়ে যাবে আমাদের অপশন নাম্বার সি। নেক্সট 10 নম্বর প্রশ্ন দেখা বলেছে, ভেদন ক্ষমতার নিরিখে কণাগুলির কম থেকে বেশি ভেদন শক্তি অনুযায়ী সাজাও, মানে পেনিট্রেশন পাওয়ার কার বেশি? অপশন আছে আলফা বিটা গামা, গামা আলফা বিটা, বিটা আলফা গামা, নাকি গামা বিটা আলফা। ভেদন ক্ষমতা সব থেকে বেশি হলো গামা, তারপরে হলো বিটা, তারপরে হলো আলফা, ঠিক আছে। এখানে দেখো রাইট আনসার আমাদের এ দেওয়া আছে, আলফা সব থেকে কম, তারপর বিটা, তারপরে গামা। ভেদন ক্ষমতার নিরিখে কণাগুলির কম থেকে বেশি, সব থেকে কম আলফার, তারপরে বিটা, তারপরে হলো গামা, সব থেকে বেশি হলো গামার ভেদন ক্ষমতা, ঠিক আছে। নেক্সট 11 নম্বর প্রশ্ন দেখা বলেছে, অপটিক্যাল ফাইবারের কার্যনীতি কিসের ওপর নির্ভরশীল? অপশন দেওয়া আছে বিচ্ছুরণ, ব্যতিচার, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, নাকি প্রতিসরণ। অপটিক্যাল ফাইবার, ঠিক আছে, দেখো অনেকটা এরকম হবে, ফাইবারের মতন হবে, আর অপটিক্যাল ফাইবার মানে আলো এদিকে প্রবেশ করলে এইভাবে চলতে নির্গত হয়ে যাবে, মানে আলো এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হবে, কিন্তু একটি মানে আমাদের যতটুকু জায়গার মধ্য দিয়ে নিয়ে যাওয়া প্রয়োজন অতটুকু জায়গার মধ্য দিয়েই আলোটা যাবে, আলোটা ছড়িয়ে পড়বে না, ঠিক আছে। এটাই হলো অপটিক্যাল ফাইবার। এই অপটিক্যাল ফাইবারের কার্যনীতি কী? অপশানগুলো তোমরা দেখে নিলে, রাইট আনসার বলে দিচ্ছি, এখানে রাইট আনসার হয়ে যাবে অপশান নাম্বার সি, পূর্ণ প্রতিফলন, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, অথবা TIR, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। দেখো এই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন এটা কী রকম হয়? TIR, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, সাধারণত দেখো কী হয়, যদি আলোক রশ্মি এসে কোনো সারফেসে পড়ে, ঠিক আছে, এটা ধরো একটা মাধ্যম, এটা মাধ্যম 1, এটা মাধ্যম 2, ঠিক আছে, তখন কি হয়, আলোক রশ্মি হয়তোবা অবিলম্বের দিকে যাবে আর নয়তোবা অবিলম্ব থেকে
দূরে সরে যাবে, মানে এটা অবিলম্ব, হয় অবিলম্বের দিকে যাবে নয়তো অবিলম্ব থেকে দূরে সরে যাবে। এই দুটোর মধ্যে যে কোনো একটা কেস হতে পারে, এটা স্বাভাবিক কেস জেনারেলি যেটা হয়। কিন্তু টিআই এর ক্ষেত্রে কি হয়, টিআই এর ক্ষেত্রে দেখো এটা হলো মাধ্যম 1, এটা মাধ্যম 2 দেওয়া আছে। এখানে যদি রশ্মি আপতিত হয় কোনো আলোক রশ্মি, তাহলে অবিলম্বর না দিকে যাবে না দূরে সরে যাবে, এটা মাধ্যমটাকে ক্রসই করবে না, এই 1 নম্বর মাধ্যমেই আবার ঘুরে চলে আসবে। এটাকেই আমরা বলে থাকি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন অথবা টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। এখানে দেখো তাই হচ্ছে, এদিকে যাচ্ছে কিন্তু এখানে মাধ্যম ভেদ করে বাইরে যাচ্ছে না, আবার এসে সেই মাধ্যমেই আরেক প্রান্তে এসে এখানে প্রতিফলিত হবে, প্রতিফলিত হয়ে আবার এইভাবেই চলতে থাকবে এবং শেষে গিয়ে যে জায়গায় আমাদের স্থানান্তরিত করার প্রয়োজন সেই জায়গায় গিয়ে পৌঁছবে। এটাকে আমরা কি বলে থাকি, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন অথবা টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, যেটা যা হলো অপটিক্যাল ফাইবারের কার্যনীতি। ঠিক আছে, নেক্সট 12 নম্বর প্রশ্ন দেখা বলেছে, নিম্নের কোনটি নিউক্লিয় রিঅ্যাক্টরে মডারেটর হিসেবে ব্যবহার করা হয়? নিউক্লিয় রিঅ্যাক্টরে মডারেটর হিসেবে আমরা নিচের কোন যৌগটি ব্যবহার করে থাকি অথবা কোন মৌলটি ব্যবহার করে থাকি? অপশন দেওয়া আছে থোরিয়াম, গ্রাফাইট, রেডিয়াম নাকি জল। এখানে আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি, গ্রাফাইটকে আমরা ব্যবহার করি নিউক্লিয় রিঅ্যাক্টরের মডারেটর হিসেবে। ঠিক আছে, বি হয়ে যাচ্ছে আমাদের রাইট আনসার। নেক্সট 13 নম্বর প্রশ্ন বলেছে, নিষ্ক্রিয় গ্যাসগুলির মধ্যে কোনটি স্ফুটনাঙ্ক সবচেয়ে কম হবে? নিষ্ক্রিয় গ্যাসগুলো কী কী আমরা জানি, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জিনন আর হলো রেডন। এই নিষ্ক্রিয় গ্যাসগুলির মধ্যে কোনটি স্ফুটনাঙ্ক সবথেকে বেশি অথবা বয়লিং পয়েন্ট কার সবথেকে বেশি? অপশনগুলো দেখে নাও, নিয়ন, আর্গন, হিলিয়াম, জেনন দেওয়া আছে। এখানে আমাদের রাইট আনসার হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি, হিলিয়ামের স্ফুটনাঙ্ক সবচেয়ে কম। সাধারণত যে সমস্ত প্রপার্টি রয়েছে মৌলের সব কিছুই এই নোবেল গ্যাসের ক্ষেত্রে উপর থেকে নিচের দিকে গেলে বাড়ে। স্ফুটনাঙ্ক, বয়লিং পয়েন্ট উপর থেকে নিচের দিকে গেলে বাড়বে, তারপর মেল্টিং পয়েন্ট, ঠিক আছে, গলনাঙ্ক, এটাও কিন্তু উপর থেকে নিচের দিকে গেলে বাড়বে। আর উপর থেকে নিচে আসলে দেখো হিলিয়াম থেকে রেডনে এদিকে স্ফুটনাঙ্ক বাড়তে থাকবে, রেডনের স্ফুটনাঙ্ক সব থেকে বেশি আর হিলিয়ামের স্ফুটনাঙ্ক সব থেকে কম। তাই আমাদের এখানে রাইট আনসার হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি, হিলিয়াম। নেক্সট 14 নম্বর প্রশ্ন দেখা বলেছে, জার্মেনিয়ামের সাথে আর্সেনিক মিশ্রিত করলে, ঠিক আছে, জার্মেনিয়াম হলো পিওর সেমিকন্ডাক্টর, এই পিওর সেমিকন্ডাক্টরের সাথে যদি আমরা আর্সেনিক বা কোনো পেন্টাভ্যালেন্ট এলিমেন্ট অ্যাড করি বা ডোপিং করি পেন্টাভ্যালেন্ট এলিমেন্টের, তাহলে সেটা কী ধরনের অর্ধপরিবাহীতে অথবা সেমিকন্ডাক্টরে পরিণত হবে? অপশন আছে অর্ধপরিবাহী হবে এন টাইপ, অর্ধপরিবাহী হবে পি টাইপ, কোনো পরিবর্তন হবে না নাকি কোনোটি নয়। দেখো জার্মেনিয়াম কি বললাম, একটি পিওর সেমিকন্ডাক্টর। এবারে এই জার্মেনিয়ামের সাথে যদি আমরা কোনো পেন্টাভ্যালেন্ট এলিমেন্ট অ্যাড করি, যেমন ফসফরাস রয়েছে, আর্সেনিক রয়েছে, অ্যান্টিমনি রয়েছে, ঠিক আছে, এসবি অ্যান্টিমনি রয়েছে, এগুলো যদি আমরা পিওর সেমিকন্ডাক্টর জার্মেনিয়াম অথবা সিলিকনের সাথে অ্যাড করে থাকি, তাহলে যে সেমিকন্ডাক্টর তৈরি হবে সেটি হবে এন টাইপ সেমিকন্ডাক্টর। ঠিক আছে, এন টাইপ সেমিকন্ডাক্টর। এখানে ইলেকট্রন, ঠিক আছে, ফ্রি ইলেকট্রন বেশি পরিমাণে থাকে, সেই জন্য এটাকে এন টাইপ নেগেটিভ, ঠিক আছে, এন টাইপ সেমিকন্ডাক্টর বলা হয়। তাহলে দেখো অপশন নাম্বার এতে আমাদের দেওয়া আছে অর্ধপরিবাহী হবে এন টাইপ। এবারে ট্রাইভ্যালেন্ট, যেমন বোরন রয়েছে, ঠিক আছে, ট্রাইভ্যালেন্ট কোনো এলিমেন্ট যদি জার্মেনিয়াম অথবা সিলিকনের সাথে অ্যাড হয়, তাহলে সেটা কিন্তু তৈরি হয় পি টাইপ সেমিকন্ডাক্টরে, অর্থাৎ পজিটিভ সেমিকন্ডাক্টর। ঠিক আছে, নেক্সট 15 নম্বর প্রশ্ন দেখা বলেছে, জলপৃষ্ঠে তেলের স্বর্গে রঙিন দেখার কারণ কি? অপশন আছে প্রতিফলন, বিচ্ছুরণ, ব্যতিচার নাকি প্রতিসরণ। ভালো একটা কোশ্চেন। জলপৃষ্ঠে যদি আমরা তেলের স্বর্গে দেখি তাহলে সেটা কালারফুল দেখায়, অনেকগুলো কালার দেখায়, এটার কারণ হয়ে যায় ব্যতিচার অথবা ইন্টারফারেন্স। ঠিক আছে, রাইট আনসার হয়ে যাচ্ছে আমাদের অপশন নাম্বার সি। নেক্সট 16 নম্বর প্রশ্ন দেখা বলেছে, তড়িতের চৌম্বক ক্রিয়া বা প্রভাব আবিষ্কার করেছিলেন কে? সর্বপ্রথম তড়িতের চৌম্বক ক্রিয়া অথবা প্রভাব কে আবিষ্কার করেছে? অপশন আছে ওরস্টেড, ফ্যারাডে, জেনারি নাকি লেঞ্জ। এখানে আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ, ওরস্টেড। ঠিক আছে, তড়িৎ চৌম্বক ক্রিয়া বা প্রভাব সর্বপ্রথম আবিষ্কার করেছিলেন ওরস্টেড। কত সালে? 1820 সালে। তাহলে তড়িতের চৌম্বক ক্রিয়া বা প্রভাব আবিষ্কার করেছিলেন 1820 সালে ওরস্টেড। চলো নেক্সট 17 নম্বর প্রশ্ন দেখা বলেছে, তড়িতের চৌম্বক ক্রিয়ার উপর ভিত্তি করে কোন যন্ত্রের মূলনীতি প্রতিষ্ঠিত? তড়িৎ চৌম্বকের ক্রিয়া, ইলেকট্রোম্যাগনেটিক যে ইফেক্ট রয়েছে, এই ইলেকট্রোম্যাগনেটিকের উপরে বা ইলেকট্রোম্যাগনেটিজমের উপরে কোন যন্ত্রের মূলনীতি প্রতিষ্ঠিত? অপশন আছে ডায়নামো, ট্রানজিস্টর, অ্যামিটার নাকি ভোল্টমিটার। তড়িৎচুম্বক ক্রিয়ার উপর ভিত্তি করে ডায়নামোর মূলনীতি প্রতিষ্ঠিত। রাইট আনসার হয়ে যাচ্ছে আমাদের অপশন নাম্বার এ। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা মাথায় রাখবে। ঠিক আছে, ডায়নামো মূলনীতি কি? তড়িৎচুম্বক ক্রিয়া। নেক্সট 18 নম্বর প্রশ্ন দেখা বলেছে, এক্স রে আবিষ্কৃত হয়। এক্স রে কত সালে আবিষ্কৃত হয়েছিল? অপশন দেওয়া আছে 1885 সালে, 1895 সালে, 1905 সালে নাকি 1915 সালে। এখানে আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি। ঠিক আছে, 1895 সালে উইলহেম রন্টজেন সর্বপ্রথম এক্স রে আবিষ্কার করেছিলেন।
ঠিক আছে, 1895 সালে। নেক্সট 19 নম্বর প্রশ্ন বলেছে এমআরআইতে কোনটি ব্যবহৃত হয়? অপশন আছে এক্স রে, আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, উচ্চ কম্পাঙ্কের শব্দের প্রতিফলন, নাকি শক্তিশালী চৌম্বক ক্ষেত্র ও রেডিও তরঙ্গ। এমআরআই বর্তমানে একটি খুব ভালো সেফ একটি টেকনিক, ঠিক আছে, ক্যান্সার ডিটেকশনের জন্য। এই এমআরআই এর ফুল ফর্ম কি? ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, ঠিক আছে। এই ম্যাগনেটিক রেজোনেন্স বা চৌম্বক ক্ষেত্রের মাধ্যমে কি ইমেজ তৈরি করবে, আমাদের দেহের ভেতরের ইমেজ তৈরি করে, 3D ইমেজ তৈরি করে। এটা সেই যন্ত্রটাকে আমরা বলে থাকি এমআরআই। এই এমআরআইতে নিচের কোনটি ব্যবহার করা হয়? দেখো নামের মধ্যেই আনসার রয়েছে ম্যাগনেটিক রেজোনেন্স, অর্থাৎ এখানে শক্তিশালী চৌম্বক ক্ষেত্র ব্যবহার করা হয়। রাইট আনসার হয়ে যাচ্ছে আমাদের অপশন নাম্বার ডি, ঠিক আছে। এখানে কোনো রূপ রেডিয়েশনের প্রয়োগ করা হয় না, কোনো রকম রেডিয়েশন ইউজ করা হয় না, সেই জন্যই কিন্তু বর্তমান চিকিৎসা ক্ষেত্রে এই এমআরআই কিন্তু একটা সেফ একটা প্রসেস আমাদের শরীরে ক্যান্সার ডিটেকশনের জন্য। এছাড়া আমাদের যে সিটি রয়েছে, কম্পিউটার টোপোগ্রাফি, এই সিটি স্ক্যানে কিন্তু এক্স রে ব্যবহার করা হয়। আর তোমরা সকলেই জানো যে এক্স রের এক্সপোজারে কিন্তু ক্যান্সারের সৃষ্টি হতে পারে, ঠিক আছে। নেক্সট 20 নম্বর প্রশ্ন বলেছে আলোর প্রতিসরণের সূত্র আবিষ্কার করেছিলেন। আলোর প্রতিসরণের সূত্র, আলোর, ঠিক আছে, লাইট রিফ্রাকশন ল কে আবিষ্কার করেছিলেন? অপশন আছে হুক, স্নেল, বয়েল, নাকি ওয়েসিক। সঠিক উত্তর হয়েছে স্নেল, ঠিক আছে। স্নেল আলোর প্রতিসরণের সূত্র আবিষ্কার করেছিলেন কত সালে? 1621 সালে। চলো নেক্সট 21 নম্বর প্রশ্ন বলেছে স্থির অবস্থান থেকে সমতরণে চলমান বস্তুর ক্ষেত্রে কোনটি সঠিক? অপশন আছে ভি ভ্যারাইজেস টি, ভি ভ্যারাইজেস টি স্কোয়ার, ভি ভ্যারাইজেস রুট ওভার টি, নাকি ভি ভ্যারাইজেস টি কিউব। স্থির অবস্থানে, ঠিক আছে, স্থির অবস্থানে থেকে সমতরণে চলমান, সমতরণ মানে অ্যাসিলারেশনটা কী দেওয়া আছে? কনস্ট্যান্ট, অ্যাসিলারেশন দেওয়া আছে কনস্ট্যান্ট। সমতরণে চলমান বস্তুর ক্ষেত্রে নিচে কোনটি সঠিক? এখানে আমাদের সঠিক উত্তর হয়ে আছে অপশন নাম্বার এ, ভি ভ্যারাইজেস টি, ঠিক আছে। এখানে ভি, দেখো ভি যদি আমরা ধরে নিই সমান সমান 2t, এখানে অ্যাসিলারেশন যদি আমরা বের করি, অ্যাসিলারেশনকে কীভাবে বের করি? ডিভি আপন ডিটি। এবারে ভির যদি আমরা ডেরিভেশন করে দিই, মানে 2টির ডেরিভেশন করে দিলে এখানে আমাদের আসবে 2। এক্ষেত্রে দেখো এ ইকুয়ালস টু 2 আসছে, মানে এটা একটা কনস্ট্যান্ট, সমতরণ বলা আছে। এবারে যদি আমরা এক্ষেত্রে দেখি ভি ভ্যারাইজেস টি স্কোয়ার, এক্ষেত্রে কিন্তু আলাদা হয়ে যাবে। দেখো ভি ইকুয়ালস টু ধরো 2t স্কোয়ার দেওয়া আছে। এবারে যদি আমরা এটা ডেরিভেশন করি, অ্যাসিলারেশন আসছে 4t। এখানে কিন্তু অ্যাসিলারেশন টাইমের উপর ডিপেন্ড করছে, মানে সময়ের সাথে সাথে পরিবর্তিত হবে। তাহলে এটা কিন্তু আমাদের সমতরণ বলা যেতে পারে না, এটা হলো ভ্যারিয়েবল অ্যাসিলারেশন, মানে একটা নির্দিষ্ট সময় পর পর অ্যাসিলারেশন চেঞ্জ হবে। কিন্তু এই যে ভি ভ্যারাইজেস টির ক্ষেত্রে কী হয়? দেখো এখানে অ্যাসিলারেশনটা কনস্ট্যান্ট থাকে, মানে সময় যাই হোক না কেন চেঞ্জ কিন্তু হবে না, সবসময়ই 2 থাকবে। বুঝতে পারলে? তাই আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ। নেক্সট 22 নম্বর প্রশ্ন দেখো বলেছে 5 কেজি ভরের একটি বস্তুর ওপর 50 নিউটন বল প্রয়োগ করা হলে এর ত্বরণ কত হবে? খুব ইজি একটা কোশ্চেন, নিউটনসের ল থেকে। 5 কেজি ভরের একটি বস্তুর ওপর 50 নিউটন বল যদি আমরা প্রয়োগ করি তাহলে তার ত্বরণ কী হবে? অপশন আছে 12 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 13 মিটার পার সেকেন্ড স্কোয়ার, নাকি 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা কি জানি? যে এফ ইকুয়ালস টু এম এ, ফাদার ইকুয়ালস টু মাদার, ঠিক আছে, এফ ইকুয়ালস টু এম এ। এবারে আমাদের এখানে বের করতে হবে কি ত্বরণ, মানে এ বের করতে হবে। তাহলে আমাদের প্রয়োজন এফ এবং এম। এফ আমাদের দেওয়া আছে 50 নিউটন, এম দেওয়া আছে 5 কেজি। এবারে এ ইকুয়ালস টু কী হবে? এফ আপন এম। এফের মান আমাদের কত দেওয়া আছে? এফের মান দেওয়া আছে আমাদের 50 লিখলে, এবারে আর এম এর মান দেওয়া আছে 5। এবারে কেটে দাও, উপরে আসছে 10, তাহলে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এ ইকুয়ালস টু 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অ্যাসিলারেশন বা ত্বরণ আমাদের কত হবে? 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো ডি নাম্বার হয়ে যাচ্ছে আমাদের রাইট আনসার। খুব ইজি একটা কোশ্চেন, ডাইরেক্ট ফর্মুলার মধ্যে মান বসিয়ে দাও, আনসার সরাসরি বেরিয়ে আসবে। নেক্সট 23 নম্বর প্রশ্ন বলেছে রকেট উৎক্ষেপণের ক্ষেত্রে কোন সূত্র কাজ করে? রকেট প্রপালশনের জন্য কোন সূত্রটি কাজ করে থাকে? অপশন আছে নিউটনের প্রথম গতিসূত্র, মহাকর্ষ সূত্র, নিউটনের দ্বিতীয় সূত্র, নাকি নিউটনের তৃতীয় সূত্র। এখানে রাইট আনসার হয়ে যাবে আমাদের অপশন নাম্বার ডি, নিউটনের তৃতীয় সূত্র। আমরা জানি যে প্রতিটি ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে, সমান হবে এবং বিপরীত দিকে ক্রিয়া করবে। তাহলে রকেটের ক্ষেত্রে দেখো কী হয়, ধরো এটা একটা রকেট, ঠিক আছে। এই রকেট উৎক্ষেপণের সময় আমরা সকলেই দেখেছি যে রকেট নিচের দিকে একটা বল প্রয়োগ করে, সেটা হলো তোমাদের ফুয়েল ইউজ করে। তাহলে নিচের দিকে যে বলটা প্রয়োগ করে, এই বলের বিপরীতেই আরেকটা বল যখন রকেটের উপর কাজ করে তখন কিন্তু রকেট উড়ে যায়। তাহলে সমান হবে এটা এবং বিপরীতমুখী। তাহলে রকেটের উৎক্ষেপণ বা রকেট প্রপালশন নিউটনের তৃতীয় সূত্রের উপর নির্ভর করে। নেক্সট
24 নম্বর প্রশ্ন দেখা বলেছে একটি বন্দুকে 500 মিটার পার সেকেন্ড বেগে 10 গ্রাম ভরের একটি গুলি ছোড়া হলো। 500 মিটার পার সেকেন্ডে 10 গ্রাম ভরের, তাহলে বন্দুকের ভর দেওয়া আছে 1 কেজি, তাহলে বন্দুকের পশ্চাৎ বেগ কত? আমরা জানি যে বন্দুকের কি রিকয়েল ভেলোসিটি রয়েছে, মানে আমরা যখন গুলি করব তখন গুলিটা সামনের দিকে যাবে এবং ঠিক সেই রকমই একটা অ্যামাউন্টের বল আমাদের পেছনে কাজ করবে। ঠিক আছে, এটাকে আমরা কি রিকয়েল বলে থাকি, রিকয়েল বন্দুকের। এই যে পেছনে যে বন্দুক চলে আসলো তখন সেই বন্দুকের বেগ কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে, যদি 10 গ্রামের একটি বুলেট 500 মিটার পার সেকেন্ড বেগে একটা বন্দুক থেকে বেরিয়ে যায়। দেখো এই যে টোটাল যে অঙ্কটা তোমরা পড়লে, এখানে কিন্তু বাইরে থেকে কোনো রকম বল প্রয়োগ করা হচ্ছে না। ঠিক আছে, সিস্টেমে যদি আমরা একটা গানকে ধরি, ধরো এটা একটা গান, ঠিক আছে, এটা একটা গান আর এটা হলো তার বুলেট। এটাকে যদি আমরা পুরোটাকে একটা সিস্টেম ধরে রাখি, তাহলে এই সিস্টেমে কিন্তু বাইরে থেকে আমরা কোনো রকম বল প্রয়োগ করছি না, মানে এখানে এক্সটার্নাল ফোর্স সমান সমান 0। এখানে যা ফোর্স আছে সেটা কিন্তু ইন্টারনাল ফোর্স, আর আমরা জানি এক্সটার্নাল ফোর্স যদি 0 হয় তাহলে কিন্তু কী হবে, মোমেন্টাম কনজার্ভ হবে। ঠিক আছে, অথবা গতিবেগ অথবা ভরবেগ কনস্ট্যান্ট হবে বা ধ্রুবক হবে। তাহলে এবারে এই ক্ষেত্রে দেখো এক্সটার্নাল ফোর্স যেহেতু 0, তাই আমরা মোমেন্টাম অথবা ভরবেগকে কী করে দিতে পারি, ধ্রুবক করে দিতে পারি। তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে mv, ভরবেগ ইকুয়ালস টু mv ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এবার এখান থেকে আমরা কি লিখতে পারি যে m1v1 ইকুয়ালস টু m2v2, তাই তো। m1v1 ইকুয়ালস টু m2v2, মানে বন্দুকের বেগ এবং বন্দুকের ভর সমান হবে কার, বুলেটের বেগ এবং বুলেটের ভরের। ঠিক আছে, তাহলে এখানে আমরা যদি মানগুলো বসিয়ে দিই, দেখো মানগুলো আমি বসিয়ে দিচ্ছি, এখানে মানগুলো যদি বসিয়ে দিই, ধরলাম আমরা যে m1v1 হলো বুলেটের মাস এবং বুলেটের বেগ। বুলেটের মাস দেওয়া আছে আমাদের 10 গ্রাম, 10 লিখলাম। তারপর ভেলোসিটি আমাদের দেওয়া আছে কত, ভেলোসিটি দেওয়া আছে আমাদের কত, দেখো 500 মিটার পার সেকেন্ড, লিখলে 500। তারপর ইকুয়ালস টু এখানে m2 হলো বন্দুকের মাস আমাদের দেওয়া আছে 1 কেজি, কিন্তু এখানে যেহেতু বুলেট দেওয়া আছে 10 গ্রাম, তাই আমরা 1 কেজিকে গ্রামে নিয়ে যাব, তাহলে 10⁻³ গ্রাম হবে। ঠিক আছে, এবারে আমাদের বন্দুকেরই বেগ বের করতে বলেছে, পশ্চাৎ বেগে বা রিকয়েল ভেলোসিটিটা কত সেটা ধরে নিলাম আমরা v2 আমাদের বের করতে হবে। এবার এখান থেকে ক্যালকুলেট করার পরে দেখো 1 2 3টে শূন্য আছে, এখানে 3টে শূন্য, v2 আমাদের আসছে কত, v2 ইকুয়ালস টু 5 মিটার পার সেকেন্ড। v2 এখানে কত আসবে, 5 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে বন্দুকের রিকয়েল ভেলোসিটি বা পশ্চাৎ যে বেগ সেটা হয়ে যাবে 5 মিটার পার সেকেন্ড। দেখো আমাদের এটা অপশান নাম্বার বিতে দেওয়া আছে 5 মিটার পার সেকেন্ড। বুঝতে পারলে কীভাবে করতে হবে। যদি এইরকম কোনো সিস্টেম থাকে যে বাইরে থেকে কোনো রকম বল প্রযুক্ত হচ্ছে না, তাহলে আমরা সেখানে কিন্তু এই ভরবেগকে আমরা কনজার্ভ করে দিতে পারি বা কনস্ট্যান্ট রাখতে পারি। নেক্সট 25 নম্বর কোশ্চেন এবং আমাদের আজকের লাস্ট প্রশ্ন সেটের। দেখো বলেছে 500 নিউটন বল প্রয়োগে কোনো বস্তুর সরণ বলের দিকে 500 মিটার হলে কৃতকার্যের পরিমাণ কত হবে। এখানে ছোট ছোট কয়েকটা পয়েন্ট আছে, দেখতে হবে। সেটা হলো বস্তুর সরণ হবে কোন দিকে, বলের দিকে হবে। মানে এটা যদি একটা বস্তু থাকে, বস্তুর মধ্যে বল যদি আমরা এদিকে প্রয়োগ করি, তাহলে বস্তুর সরণ কোন দিকে হবে, এই দিকেই হবে। কতটা সরণ হবে, এখানে কতটা সরণ হবে সেটা হলো 500 মিটার। এবারে আমাদের এখানে ওয়ার্ক ডান অথবা কৃতকার্য বের করতে বলেছে। আমরা ওয়ার্ক ডানের সূত্র জানি যে W ইকুয়ালস টু F.S। F.S-কে আমরা লিখতে পারি F.S cos থিটা, তাই তো, F.S cos থিটা। এবারে আমাদের বলও এদিকে, আমাদের সরণও এদিকে। এখানে যে থিটা রয়েছে, এই থিটা হলো বল এবং সরণের মধ্যেকার কোণ। বলও এদিকে, সরণও এদিকে, এদের মধ্যেকার কোণ কত, থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি। আর cos 0 মানে কত, 1। তাহলে শুধুমাত্র আমরা এখানে W ইকুয়ালস টু Fs লিখতে পারি, W ইকুয়ালস টু Fs। তাহলে F এর মান দেওয়া আছে আমাদের 500 নিউটন, তারপর S দেওয়া আছে আমাদের 500 মিটার। এটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে আমাদের কত আসছে, 25 × 10⁴ মিটার। এবারে এটাকে আমাদের পয়েন্টে যদি আমরা নিয়ে যাই তাহলে আমাদের রাইট আনসার হয়ে যাবে, দেখো এখানে অপশান নাম্বার সি। ঠিক আছে, 2.5 × 10⁵ জুল। এখানে ভিটা হবে না, শুধু জুল হবে। ঠিক আছে, রাইট আনসার কী হয়েছে আমাদের অপশান নাম্বার সি। তাহলে 500 নিউটন বল প্রয়োগে কোনো বস্তুর সরণ যদি বলের দিকে 500 মিটার হয়, তাহলে কৃতকার্যের পরিমাণ কত হবে, 2.5 × 10⁵ জুল। ঠিক আছে, তাহলে এই ছিল আজকে আমাদের টোটাল 25টি প্রশ্ন। আশা করছি তোমাদের সকলের সব ঠিক হয়েছে। যাতে সব ঠিক হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আর যাদের কিছু কিছু ভুল হয়েছে, কোথায় ভুল হয়েছে তোমরা সেগুলো সঠিক উত্তর দেখো, সঠিক এক্সপ্লেনেশন কী বললাম সেটা মনোযোগ সহকারে শোনো। আশা করছি তোমরা সকলেই বুঝতে পারবে। ঠিক আছে, আর তোমরা এটাও কমেন্টে জানাবে যে এই যে 25টি আমরা প্রশ্ন আজকে আলোচনা করলাম, এই 25টি প্রশ্ন সলভ করে কি তোমাদের মজা লাগলো কিনা সেটা তোমরা অবশ্যই বলবে। ঠিক আছে, কোশ্চেনগুলো কিন্তু খুব ভালো ছিল, কনসেপচুয়াল কোশ্চেন ছিল। এই ধরনের কোশ্চেনই যদি তোমাদের প্র্যাকটিসে থাকে তো আশা করি যে তোমাদের এক্সামে যে কোনো প্রশ্ন আসুক না কেন তোমাদের অসুবিধে হবে না।
ঠিক আছে, তাহলে তোমরা কমপ্লিট ক্লাসটি দেখে নিলে। এবারে তোমাদের যে কাজটি করতে হবে সেটা হলো ডেসক্রিপশনে যাও, সেখানে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে গিয়ে সেখানে ট্যাপ করে টেলিগ্রাম গ্রুপে গিয়ে টেলিগ্রাম গ্রুপে জয়েন করো। সেখান থেকে এই পিডিএফটি ডাউনলোড করে নাও, ডাউনলোড করে একবার কমপ্লিট পিডিএফটি পড়ে নাও। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে টেলিগ্রামের ডিসকাশন গ্রুপ আছে, সেখানে তোমরা সেই সমস্ত ডাউট তোমাদের পোস্ট করতে পারো, তোমাদের সমস্ত ডাউট সলভ করে দেওয়া হবে। এছাড়াও হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানে তোমরা তোমাদের ডাউট পোস্ট করতে পারো এবং একে অপরের তোমরা ডাউট কিন্তু সলভ করে দিতে পারো। এই সুবিধা তোমাদের 2 গ্রুপে দেওয়া আছে। তো আশা করছি তোমরা সকলেই জয়েন করবে। আর ভিডিওটি পড়ার পর এই সেকেন্ড লাস্ট স্লাইডে তোমাদের এই স্লাইডটি রয়েছে যেখানে লেখা আছে কানেক্ট উইথ আস। এখানে আমাদের সমস্ত পেজ এবং সমস্ত গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। তোমরা শুধুমাত্র ক্লিক হেরে ট্যাপ করলেই সরাসরি আমাদের সেই সমস্ত গ্রুপ অথবা পেজে গিয়ে জয়েন বা ফলো বাটন ট্যাপের মাধ্যমে কিন্তু আমাদের সাথে যুক্ত হতে পারবে। ঠিক আছে, তোমাদের এক্সামের আর কিছুদিন রয়েছে, এই কদিন তো শুধু তোমাদের কোশ্চেন প্র্যাকটিস করানো হবে প্রচুর পরিমাণে। আর এক্সামের পর তোমাদের কাউন্সিলিং রয়েছে, সেই কাউন্সিলিংয়ে কিন্তু তোমাদের কম্ফো স্টাডির এই সমস্ত গ্রুপ পেজ কিন্তু তোমাদের দারুণভাবে হেল্প করবে। তো আশা করছি তোমরা সকলেই জয়েন করবে। ঠিক আছে, তাহলে তোমরা এখনও যারা ক্লাসটি দেখছো তোমাদের থ্যাংক ইউ। আশা করছি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ক্লাসটিকে লাইক করে দেবে। যদি তোমাদের জন্য এই সমস্ত কোশ্চেন প্র্যাকটিস সেশন সত্যি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে হ্যাঁ এগুলো আমাদের জন্য হেল্পফুল হচ্ছে। আর তোমাদের বন্ধুবান্ধব চেনা পরিচিত যারা এএনএম জিএনএম 2024 জন্য প্রিপারেশন নিচ্ছে কিন্তু এখনও কম্পো স্টাডির সাথে যুক্ত হয়নি, তাদের কাছে তোমরা অবশ্যই লিঙ্ক পাঠিয়ে দাও যাতে তারাও কম্পো স্টাডির সদস্য হতে পারে এবং এখান থেকে তারাও কিছু শিখতে পারে। ঠিক আছে, আর তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তোমাদের বলবো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে এই যে বেল আইকনটি রয়েছে, বেল আইকন ট্যাপ করে নোটিফিকেশন অল করে রেখো, যাতে কোনো ক্লাস আসলেই সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং তোমরা তৎক্ষণাৎ সেই ক্লাসটি অ্যাটেন্ড করতে পারো। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরেকটি কোশ্চেন প্র্যাকটিস সেশনে। ততদিনের জন্য বাই, পড়তে থাকো, ভালো থাকো এবং সুস্থ থাকো।